সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। বিব্রত হয়ে উঠল ও ঢোক গিলল। এরপর কাঁচুমুচো হয়ে মিয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হইনি। পূর্ণার অগোচরে হেমলতার ঠোঁট চেপে হাসেন। আড়াল থেকে তা দেখে পদ্মজাও হাসল। তখন দিনের শেষ ভাগ। সূর্য মামা আকাশ গাঢ় লাল আভায় রাঙিয়ে বিদায় নিতে চলেছেন। আকাশের সঙ্গে মিশে রয়েছে ঘন মেঘ। সেই মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে দিনান্তের শেষ আলো। ঠিক তখন মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সবার মাথায় যেন আছড়ে পড়ল বর্জ্য। পঙ্গু, ভিক্ষুক, অসহায় মানুষটাকে আবার কে মারলো? এমন মানুষের শত্রু থাকে? তাও আবার এমনই যে একেবারে মেরে ফেললো। হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন করলেন, কখনকার ঘটনা? মগা জানালো, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টায় গ্রামবাসী জানতে পারে ঘটনাটি। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। সবাই মিলে মুন্নার বাপকে দেখতে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা, প্রেমা এবং পূর্ণা। পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর সবাই মুন্নাকে নিয়ে বিপাকে পড়ে। আত্মীয় বলতে তার কেউ নেই। দুঃসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না জানালো সে থাকলে পদ্মজাদের বাড়িতেই থাকবে। হেমলতা মাতব্বরের অনুমতি নিয়ে সানন্দে মুন্নাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা, প্রেমা খুব খুশি। খুশি হলো না শুধু প্রেমা, মুন্না ও প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদর এখন ভাগাভাগি হয়ে যাবে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরে পদ্মজাকে বললেন, প্রেমার বোধহয় মুন্নাকে পছন্দ হচ্ছে না। দুজনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়দিন গেলেই মিশবে। মুন্না বেঘোরে ঘুমাচ্ছে। হেমলতা তাকে ঘরে এনে গরম গরম ভাত খাইয়ে দিয়েছিলেন। খেয়েই ছেলেটা ঘুমিয়ে পড়ে। রাত তো কম হলো না। মা বোনের বৈঠক দেখে পূর্ণা বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই। আমাদের নাম প দিয়ে, তাই ওর নামও প দিয়েই হবে, তাই না আপা? হেমলতা হেসে বললেন, তুই নাম রাখ তাহলে। রেখেছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে আগে ওর নতুন সম্পর্কে জানা। যদি রাজি হয় তখন সবাই এই নামে ডাকবো। ওরা তো পছন্দ আছে। রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করাবো। মেয়ের কথায় হেমলতা হাসলেন। পূর্ণা বলল, শ্বশুর বাড়ি থেকে গিয়ে আনার মতো একটা ভাই হলো আমাদের। আপাকে যখন বিয়ে দেব, আমি আর প্রান্ত গিয়ে আপাকে নিয়ে আসবো, তাই না আম্মা? অসুস্থ হলে খুব কথা বলে পূর্ণা। মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা, বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে। গহীন অন্ধকার। আজ বোধহয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন। হাতের কাছে ছুরি আর লাঠি। গত 3 দিন ধরে ঘরের পাশে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তখন ঘরে মোর্শেদ ছিলেন। আর যাই হোক, পুরুষ তো, তাই সাহসও ছিল বুকে। আজ মোর্শেদ নেই। মুন্নাকে দত্তক নিয়ে বাড়িতে আনায় তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে। কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটুনি গেল। কাদামাটিতে ছপ-ছপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন। শক্ত করে ধরলেন লাঠি, ছুরি। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকারে মুখ পরিষ্কার নয়। আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি। লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনে থাকা ছায়াটির উপর। হতভাগা আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। ততক্ষণে পেছনের ছায়াটি দৌড়ে পালালো। প্রথম জন পালানোর চেষ্টা করলো, হেমলতার জন্য পেরে উঠতে পারল না। তিনি আরেকটা লাঠি দিয়ে আবার আঘাত করে বসেন। তার দৃষ্টি থেকে যেন আগুন স্ফুরিত হচ্ছে। আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটতে আসে সবাই। টর্চের আলোতে চারদিক আলোকিত হয়ে ওঠে। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই ছায়াটিরই আসার কথা ছিল। আজই শুটিং দলকে বাড়ি থেকে বের করবেন, তবেই শান্তি। হই হুল্লোড় শুনে পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। পূর্ণা ঘরেই রইল।
চোখের সামনেই ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকে গেল পদ্মজা। আর ঠিক তখনই কোত্থেকে যেন আগমন ঘটল মোর্শেদের। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে গেল। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। ফার্স্ট এইড বক্স আনতে একজন দৌড়ে যায় বাড়ির ভেতর। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের ক্ষতটা ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেয়া হয়। হেমলতা এক হাতে লাঠিতে ভর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। লিখন বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, কি হয়েছিল? আপনি তাকে আঘাত করেছেন কেন? হেমলতা স্বাভাবিক কণ্ঠে বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন চোখের কোণ দিয়ে পদ্মজাকে দেখে আবুল জাহেদকে প্রশ্ন করলো, তিনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গম গম করে উঠল, এখানে আমি আইজি প্রথম এসেছি। ঘুম আসছিল না তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। বলা নেই কওয়া নেই, হুট করেই তিনি আক্রমণ করে বসলেন। কি ব্যথা! কপালে হাত রাখলো সে। হেমলতা প্রতিবাদ করলেন দৃঢ় স্বরে, ভুলেও মিথ্যা বলবেন না। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করলো না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীরে এসে নৌকা ডুববে নাকি? সিনেমার শেষ অংশটুকু এখনো বাকি। শর্ত অনুযায়ী আরো 10 দিন সময় আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আঁধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে কেন ঘুরঘুর করবে? কিসের ভিত্তিতে? কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে এড়িয়ে লাহারি ঘরে চলে গেলেন হেমলতা। এদের সঙ্গে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে। আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। পরদিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল। ঘরের ডান পাশে পলিথিন কাগজ দিয়ে ঢাকা তুষের স্তূপ রাখা আছে। অসাবধানতায় আবুল জাহেদের কাদামাখা জুতা তুষের স্তূপে পড়ে যায়। তাই তুষ লেগে যায় জুতায়। হেমলতা বাড়ির বারান্দায় সেই জুতো জোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই। তাই ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার ছাপ। সেই জুতা যখন আবুল জাহেদ পরল তখন তিনি পুরোপুরি ভাবে নিশ্চিত হলেন শেয়ালটা আসলে কে। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেছে। বেশ কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা চালালো। হেমলতাকে কিছু বলে লাভ নেই, তা প্রত্যেকেই বুঝে গেছে। তাই সবাই মোর্শেদকে ধরলো। বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি আছে। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জল জল করে ওঠে। ঘরে এসে হেমলতার সঙ্গে ধুন্ধুমার ঝগড়া লাগিয়ে দেন। হেমলতা প্রথমে কিছুতেই রাজি হননি, তবে শেষ অবধি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে বেশ অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দিলেন। যতক্ষণ এরা বাড়ি না ছাড়বে তিনি শান্তি পাবেন না। তবে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা সামলানো গেছে। বেশ গরম পড়েছে আজ। পদ্মজা পার্টিতে বসে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? হ, বুঝছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা এখন থেকে তোরও আম্মা আব্বা, বুঝেছিস? মুন্না বিজ্ঞ সুরে বলল, হ, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বললেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। মুন্না সরল স্বীকারোক্তি, কই আমনে? পদ্মজা বলল, কই আমনে না? বল। আচ্ছা বলবো। মুন্না বাধ্য ছেলের মতো হেসে বলল, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পূর্ণার রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। হ সুডু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল। জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসল। পূর্ণা বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে, নাম পাল্টাইতাম ক্যারে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো, আচ্ছা, এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ায়, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুঁদ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সঙ্গে মিলিয়ে তোর নাম রাখা উচিত, উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে সায় দিল, হ, এই জন্যই তোর নাম পাল্টাতে হবে।
আজ থেকে তোর নাম হবে প্রান্ত মোড়ল, সবাইকে বলবি এটা, মনে থাকবে? মনে রাখাম। বল, আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা এলো, সঙ্গে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন, গাছে আর একটা ছিল। এদিকে ঘরে চিংড়ি মাছ আছে, প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। তাই বলে হেমলতার ছেলের ইচ্ছে পূরণ করতে হাসি মুখে শেষ লাউটা ছিঁড়ে এনে ঘরে রেখেছেন। এখন আবার হাজেরারও লাউ চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি, আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিয়ে দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকালো। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইলো তাই পেল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসালেন। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন, মনে হচ্ছিল কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাদার মৃত্যু প্রান্তের উপর বিন্দু মাত্র প্রভাব ফেলল না, এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলে শুধু রাতেই একসঙ্গে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? শোনাও। পদ্মজা প্রান্তের ভাষায় ভুল ধরিয়ে দিল। হুনাও না, বল শোনাও। শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতা বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো। কেউ শোনায়নি। হেমলতা এমনটাই সন্দেহ করেছিলেন। প্রান্ত এই সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। প্রশ্ন করল, হাজারটা? হেমলতা জানালো সে হেমলতাকে জানালো সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করলেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে থাকতো তার সঙ্গে। খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা মাটির ঘর, ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তাদের। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলেই শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক এলো। ভিক্ষুকটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে পাতা দেখে তার ভীষণ খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিককে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলল। মহিলাটির মায়া হলো। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক মারা গেল। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করে তাকে। বুঝতে পেরেছিস প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। মনোযোগী শ্রোতা সে। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, তাই আগুন কাছে ঘেঁষতে পারছে না। ওই যে সে এক ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিল, সেই লাউ পাতা এখন তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত। তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? বুঝছি। আমিও অনেক দান করাম। করবি। অনেক বড় হবি জীবনে। আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভেবে বলল, দিয়া দিয়াম। একটু আগে একজন মহিলা এসেছিল, দেখেছিস? দেখছি। সে খুব গরিব, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়েছি। এজন্য কি এখন তোর মন খারাপ হবে? লাউডা তো তুমি দিছো, তাইলে তোমারে আগুন থাইকা বাঁচাইবো লাউডা? লাউডা আমি দিলেও তোর জন্য ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত চোখে মুখে দীপ্তি ছড়ায়। পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্ত নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল।
তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি মায়েরা জানেন? পদ্মজার আদর্শ তার মা। সে তার মায়ের মতোই হতে চায়, হুবহু মায়ের মতো। ৫ দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা। সবকিছু গোছানো হচ্ছে। তাড়াহুড়ো করে ৫ দিনে শেষ করা হয়েছে শুট। লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো। কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে। তাকালো লিখন, ম্লান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? হুম, শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকালে রওনা দিব। আমার আর কি আছে গোছানোর, দুপুরেই শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। তাকালো লাহারি ঘরের দিকে। দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথাটা আর সহ্য হচ্ছে না। চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিল, এখন তার প্রেমেই পড়লে?